আমরা ক্লাসের দিকে ধাবিত হই। আসেন আমরা চলে আসি আমাদের প্রথম কোশ্চেনে। কি আছে প্রথম কোশ্চেনটা? দেখেন লেখা আছে দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি। এখানে দ্য পোর ইজ, দ্য পোর ইজ, এখানে ইজ হবে। তো পোর ইজ, পোরটা এখানে কোন নাউন? সবগুলোই যেহেতু নাউন আছে অপশনে, পোরটা কোন নাউন? পোরটা কি প্লুরাল কমন নাউন, নাকি প্লুরাল প্রপার নাউন, কালেকটিভ নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন দ্রুত। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইজ করব। এই অ্যানালাইজের ভিতর থেকে আপনাকে বুঝতে হবে যে এই কোশ্চেনটার টপিকটা কি, উৎসটা কি, অরিজিনটা কি, কোন টপিক থেকে আসছে, কোন জায়গা থেকে এটা আসলে আমাদের বুঝতে হবে, এইটার মানে সিকোয়েন্সটা কোথায়, কোন ভাবে পড়লে কোন অ্যাঙ্গেলে এই ধরনের প্রশ্ন আমি পারবো, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনারা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন ক্লাস শুরু করেন। হ্যাঁ, ক্লাস শুরু করে দিয়েছি, আপনারা সবাই একটু হেল্প করবেন। যারা এখনো শেয়ার করেন নাই তারা ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন, ঠিক আছে? দ্রুত শেয়ার করে দেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দেন, মেনশন বা একটু হাইলাইট করে দেন, ফলোয়ার হাইলাইট এরকম। আপনি কমেন্ট অপশনে যে, আপনার কমেন্ট অপশনে যে এখানে মেনশন হাইলাইট করে দেন, তাহলে খুবই ভালো হবে, সবাই ক্লাসে জয়েন করতে পারবে ইনশাআল্লাহ দ্রুত। তো আপনারা একটু কমেন্ট করে দিবেন যে এখানে দা পোর, এই দা পোরটা কোন নাউন? এটা কোন নাউন? ইজ ড্যাশ নাউন, প্লুরাল কমন নাউন। আমাদের মোর্শেদ জাহান স্যার, বাহ মাশাআল্লাহ, মোর্শেদ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অনেক মিস করি, অনেকদিন পরে দেখলাম আপনি লাইভ দেখতেছেন। আপনার পরিবারের সবাই কেমন আছে একটু জানাবেন। আর নিবন্ধন পরীক্ষার সিলেবাস সম্পর্কে মনে হয় জানা আছে, পরীক্ষা দ্রুত হবে, প্রস্তুতি নেন ইনশাআল্লাহ, টিচার হয়ে যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, দা ফোর, এখানে অনেকেই কমেন্ট করতেছেন প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, নাউন থেকে, হ্যাঁ নাউন থেকে আসছে। তো আমরা একটু এখানে দেখব যে এই যে পোর কথাটা, আসলে পোর কিন্তু কোনো নাউন না, পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। পোর কিন্তু একটা কি অ্যাডজেক্টিভ। পোর কি নাউন বলেন তো? না। পোর কোন পার্ট অফ স্পিচ? পোর আছে একটা অ্যাডজেক্টিভ। তো সাধারণত যদি কখনো একটা অ্যাডজেক্টিভের আগে যদি দা বসে, অ্যাডজেক্টিভের পূর্বে দা, তাহলে ওই পুরোটা মিলে হয়ে যায় প্লুরাল, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। তাহলে আপনারা এখন একটু আমাকে কয়েকটা এক্সাম্পল বা কয়েকটা কমেন্ট করে জানান তো এরকম আরো কি কি ওয়ার্ড থাকতে পারে। ধরে নেন যে এই যে দা পোর, এখন দা পোরটাই কি আপনি মুখস্থ করবেন শুধু? এই দা পোর না হয়ে এখানে আর কি কি হতে পারতো, এরকম আপনারা কিছু কমেন্টে জানান তো। যে আমি একটা ধরে নেন আপনাদেরকে বলে দিচ্ছি, দা পোর না হয়ে এখানে তো দা রিচ হতে পারতো, দা রিচ, দা রিচ। এটা কি? এটাও কিন্তু প্লুরাল কমন নাউন। এরকম ভাবে আপনারা কিছু কমেন্টে আমাকে জানান যে এরকম অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে প্লুরাল কমন নাউন হয়ে গেছে, এমন কিছু কমন নাউন আমাকে কমেন্ট করে জানান সবাই। যেরকম আমি আপনাদেরকে কয়েকটা বলে দিই, যে দা রিচ বা দা পোর, দা ব্রেভ, দা ব্রেভ, হ্যাঁ। বা ধরে নেন যে আমি লিখলাম যে দা ওয়াইজ, দা ওয়াইজ, হ্যাঁ। এই যে দেখেন এখানে আমি লিখতেছি দা রিচ, দা ব্রেভ, দা ওয়াইজ, এইগুলো মানে যেটাই হোক না কেন, যে কোনো একটা। এই যেরকম দা পোর আছে, এখানে ছিল দা দিয়ে পোর, তাহলে পোরটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে এটা কি হয়ে গেছে? প্লুরাল কমন নাউন হয়ে গেছে। ঠিক একইভাবে দা রিচ হতে পারে, দা ব্রেভ হতে পারে, দা ওয়াইজ হতে পারে, তাই না? হতে পারে না? তাহলে এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো এই ফরম্যাটটা আপনার যদি জানা থাকে, you will be able to answer the question correctly in the exam hall without any doubt. Okay, so of course the answer is option A. এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দা কাউ, দা গোট, দা বার্ড, এইগুলো আসলে হলো না। দা কাউ কি হলো? দা কাউ, কাউ, কাউ কি অ্যাডজেক্টিভ? কাউ তো নিজেই নাউন। কাউ, এটার আগে দা দিলে হবে না গোলাম রব্বানী ভাই, কারণ এটা অ্যাডজেক্টিভ না তো। কাউ তো নিজেই একটা নাউন, ওর আগে দা দিয়ে তো কোনো লাভ নাই। এইগুলো সবই অ্যাডজেক্টিভ। দেখেন রিচ, রিচার, রিচেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইস্ট, ওয়াইজেস্ট, পোর, পোরার, পোরেস্ট, এগুলো সবই হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা ব্যবহার করা হয় তখন সেটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। দা রাইস, দা ফুল, দা অনেস্ট, দা অনেস্ট ম্যান লেখা যাবে না মোর্শেদ ভাই, বলতে হবে দা অনেস্ট, দা অনেস্ট,
এই যে দা অনেস্ট মানে হচ্ছে সৎ ব্যক্তিরা, এরপরে আর ম্যান বলা যাবে না, এটাই প্লুরাল কমন নাউন হয়ে গেছে। আবার এরপরে নাউন দেওয়া যাবে না, অ্যাডজেক্টিভের পূর্বে জাস্ট দা দিতে হবে। অনেকে দিছে আর আই সি, এটা তো রাইস হয়ে গেল, রাইস নিজেই তো একটা নাউন, এটার পূর্বে দিয়ে তো কোনো লাভ নাই, এটা হবে না। আর দা অনেস্ট দিলে ম্যান দেওয়া যাবে না, ম্যান দেওয়া যাবে না, শুধু দা অনেস্ট। এখানে কি দা পোর ম্যান আছে? না, পোর ম্যান তো নাই, তাহলে এটা হবে না। এক্স্যাক্টলি, এবার মনে হয় আপনারা অনেকেই বুঝতে পারছেন, অনেক ধন্যবাদ। দা ফুল আছে, হ্যাঁ হতে পারে, দা ফুল মানে কি বোকারা। মনে করেন আমি যদি বলি যে দা টল মানে লম্বা মানুষেরা, এটা বোঝানো হচ্ছে। মানে আপনি যখন এটা বলতেছেন লম্বা মানুষেরা এমন বোঝানো হচ্ছে। তা টল দ্বারা তো সবসময় মানুষ বোঝায় না, অনেক কিছু বোঝাতে পারে, এই জন্য ওটা তো আর বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে অনেস্ট বললে তো ব্যক্তি বোঝানো হচ্ছে, রিচ বললে, ফুল বললে এটা বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে আপনি যদি বলেন দা ম্যাড মানে কি? মানে পাগলরা। এই যে দা ম্যাড পার্সন দিলে কিন্তু হবে না, শুধু এটা বলতে হবে দা ম্যাড। মানে ম্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার পূর্বে আপনি যখন দা দিচ্ছেন তখন দা ম্যাড মানে পাগলরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি আপনাদের এই বিষয়টা এখন ক্লিয়ার। আর মোর্শেদ ভাই মনে হয় বুঝতে পারছেন যে আসলে এখানে কি হবে, দা অনেস্ট হবে, অনেস্ট ম্যান হবে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন, হোয়াট টাইপ অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ইনফ্যান্সি? ইনফ্যান্সি আসলে কোন নাউন? হ্যাঁ বলছে হোয়াট টাইপ অফ নাউন, কোন ধরনের নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি। তাহলে ইনফ্যান্সি কোন ধরনের নাউন সেটা আপনারা একটু কমেন্ট করে জানান, যে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। সবাই দ্রুত কমেন্ট করে একটু জানাতে হবে। আর আপনারা যারা এখনো দা সেলফিশ, হ্যাঁ দা সেলফিশ, দা ব্রিলিয়ান্ট, দা ম্যাড, এগুলো বলা যাবে, হ্যাঁ এগুলো বলা যাবে। তুলি নমস্কার লিখেছেন, হ্যাঁ নমস্কার। হাসি মধু লিখছে শৈশব, ইনফ্যান্সি শৈশব, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো সবাই কমেন্ট করেন, সবার কমেন্ট কিন্তু আমি দেখতেছি। আর আপনারা যারা এখনো শেয়ার করেন নাই, সবাইকে বলবো যে ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন। ইনশাআল্লাহ এই ক্লাস থেকে ইউ উইল লার্ন এ লট অফ থিং ফ্রম টুডেস ক্লাস। ইনশাআল্লাহ আমি কিন্তু কোশ্চেন সমাধান করি না, আমি কোশ্চেন সমাধানের সাথে হোয়াট ইজ দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ ইন দ্য ইজিয়েস্ট ওয়ে অ্যান্ড ওয়ার ইজ দ্য origin of this question and how it can be appeared in different কি বলবো যে ডিফারেন্টলি, যে ভিন্ন ভিন্ন ভাবে কিভাবে আপনার সামনে এটা উপস্থিত হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি, কোশ্চেনকে অ্যানালাইজ করি, ব্যাখ্যা করি। ঠিক আছে, তো এই জায়গা থেকে দেখেন ইনফ্যান্সি যখন আমি বলতেছি, ইনফ্যান্সি কথাটার অর্থ হচ্ছে শৈশব, তাই তো, শৈশব। তাহলে শৈশব কি দেখা, ধরা, ছোঁয়া যায়, ওজন আছে, জায়গা দখল করে? শৈশবের ওজন কত কেজি আপনার শৈশব? তো দেখেন ইনফ্যান্সি মানে যদি শৈশব হয়, তাহলে দেখা, ধরা, ছোঁয়া যায় না, ওজন নাই, জায়গা দখল করে না, মানে এটা কোনো পদার্থ না, এটা কোনো বস্তু না, বস্তু নয়, এটা কোনো কি নয়, বস্তুবাচক নয়, তার মানে অবস্তুবাচক। আর অবস্তুবাচক মানেই হবে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কোনো ম্যাটেরিয়াল, কালেকটিভ বা কমন নাউন হবে না, কারণ ম্যাটেরিয়াল, কালেকটিভ, কমন নাউন যা কিছু আছে এগুলো সবই তো কনক্রিট নাউনের ভাগ, কনক্রিট, এগুলো সবই হচ্ছে কনক্রিট মানে বস্তুবাচক, কিন্তু ইনফ্যান্সি বস্তুবাচক নয়। তাহলে এবার আপনাদেরকে আমার জিজ্ঞাসা, আপনারা এবার যারা নতুন আসছেন বা এতক্ষণ যারা ছিলেন, তারা একটু আমাকে বলবেন যে ইনফ্যান্ট এটা কোন নাউন? সবাই কমেন্ট করে জানান। ইনফ্যান্ট কোন নাউন? এই যে অপশনে আছে এর ভিতর থেকে আপনারা বলেন যে ইনফ্যান্ট কোন নাউন। আমি এখানে দেখালাম যে ইনফ্যান্সিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই ইনফ্যান্ট কোন নাউন? সবাই একটু কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন। এই প্রশ্ন দেখেন, ইনফ্যান্সি আসছে, আপনি এটাই মুখস্থ করে যাবেন। ইনফ্যান্ট আসছে, এটাও আপনি ধরে নেন যে ইনফ্যান্সি গুলাই ফেললেই পরীক্ষা হলে আপনি শেষ, আপনি 1 মার্ক পিছায় গেলেন। ঠিক আছে, আর আপনার চাকরি হবে না। তো এই জায়গা থেকে আপনাদের সবাইকে বলবো যে এই যে এভাবেই পড়তে হবে। এই যে হাসি মধু আপু, দীপ্তি শর্মা দিয়া, ইনফ্যান্ট কমন নাউন শিশু। হ্যাঁ দেখেন, এইটার অর্থ ছিল ইনফ্যান্সি মানে হচ্ছে শৈশব, ইনফ্যান্সি মানে শৈশব, তাই তো। আর এই ইনফ্যান্ট মানে কিন্তু শিশু, ইনফ্যান্ট মানে শিশু। এই ইনফ্যান্ট মানে যেহেতু শিশু, সুতরাং এটা তো দেখা ধরা শিশু, তো ইনফ্যান্ট মানে আপনি বলতে পারেন চাইল্ড।
চাইল্ড কি দেখা ধরা ছোঁয়া যায় না, তাহলে অবশ্যই এটা কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। এটা ম্যাটেরিয়াল বা কালেকটিভ হবে না, এটা হচ্ছে কমন। তাহলে এই যে ইনফ্যান্ট বা চাইল্ড, এটা কিন্তু কি হবে? কমন নাউন, কমন নাউন। তাহলে এটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে। এখন এই জায়গা থেকে দেখেন প্রশ্ন যখন আসে যে এ পারসন হু কিলস অথবা আমরা এটা যদি বলি যে কিলিং অফ চাইল্ড, কিলিং অফ চাইল্ড এটাকে কি বলা হয় বলেন তো? কিলিং অফ চাইল্ড এটাকে বলা হয় কিন্তু ওই যে ইনফ্যান্টিসাইড। এই যে ইনফ্যান্ট মানে কি? শিশু না? এই যে কিলিং অফ চাইল্ড মানে শিশু হত্যা, এটাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। তার মানে ওই যে আমরা সাইড থাকলে হত্যা বোঝায়, যে সুইসাইড, হোমিসাইড, জেনোসাইড, ইনফ্যান্টিসাইড, প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, এই সাইড যখন থাকে তখন কি হয়ে যায়? ওইটা হত্যা বোঝায়। তাহলে এই যে চাইল্ডকে হত্যা করা সেটা তখন হয়ে যায় ইনফ্যান্টিসাইড। তার মানে আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস শিখে ফেললাম। এখন আপনারা যারা এখানে আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে চাইল্ড এর প্লুরাল ফর্ম কি? চাইল্ড এর প্লুরাল ফর্ম কি? সবাই একটু কমেন্ট করেন চাইল্ড এর প্লুরাল ফর্ম কি, আমি দেখবো। হ্যাঁ, ইনফ্যান্সি, শৈশব। তা এই বিষয়টা কি ক্লিয়ার হলে আপনারা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। ক্লিয়ার অথবা টু ক্লিয়ার। ইনফ্যান্সি হয়ে গেল, ইনফ্যান্সি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর এটারই কমন নাউন হচ্ছে ইনফ্যান্ট বা আমরা বলতে পারি চাইল্ড। আবার চাইল্ডের কিন্তু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে চাইল্ডহুড। এই যে এটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। আবার ইনফ্যান্সিও অ্যাবস্ট্রাক্ট, ইনফ্যান্সি। এইগুলো একটু আপনি চিন্তা ভাবনা করে পড়বেন, দেখবেন যে পরীক্ষার হলে আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যদি জাস্ট একটা প্রশ্ন মুখস্থ করে পড়ে চলে যান, ইউ উইল বি কট ইন দ্য এক্সাম হল। তাহলে মহিবুল হাসান লিখছে, হ্যাঁ অনেকে লিখতেছেন, আমরা দেখি এই প্রশ্নের উত্তর কি। এই প্রশ্নের উত্তর হবে বি। আর এর আগে আপনাদের যেটা বলেছিলাম যে চাইল্ড এর প্লুরাল ফর্ম, তো চাইল্ড এর প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন মানে শিশুরা। তো প্লুরাল সিঙ্গুলার এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন 3 নম্বর প্রশ্নে আসি। সিলেক্ট দ্য কারেক্ট নাউন অফ দ্য ভার্ব বিলিভ। এই যে বিলিভ যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে আমাদের কি? ভার্ব। এখন ভার্বের কি চেয়েছে এরা? নাউন চেয়েছে, ভার্বের নাউন। এই ভার্বটা নাউন কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাবেন। টু ক্লিয়ার, হ্যাঁ টু ক্লিয়ার লিখেছেন আসমা তাবাসসুম মিষ্টি আপু, লামহা মনি লিখছে টু ক্লিয়ার। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। আপনারা এই প্রশ্নের উত্তর করবেন সিলেক্ট দ্য কারেক্ট নাউন অফ দ্য ভার্ব বিলিভ। তো অপশনে কি আছে? আছে বিলিভার, আবার আছে বিলিভেবল, আর একটা হচ্ছে বিলিভ, আর একটা হচ্ছে বিলিভিংলি। আচ্ছা, তো আমরা সবাই মনে হয় জানি যে বিলিভ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, তাই তো? বিশ্বাস করা। আচ্ছা, এটা তাহলে বিশ্বাস করা, তার মানে এটা হচ্ছে কি? ভার্বে আছে, এটা হচ্ছে ভার্ব। এখন আমরা যদি দেখি বিলিভেবল, লাস্টে এবিএল থাকলে তো অ্যাডজেক্টিভ হয়, লাস্টে এবিএলই থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা, তারপরে হচ্ছে বিলিভিংলি, এলওয়াই, এটা তো আসলে বিলিভিংলি এটা হয় না, এটা আসলে বিলিভিংলি ওয়ার্ডটাই ঠিক না, ঠিক আছে? বিলিভিংলি হয় না। তো বাকি থাকলে হচ্ছে বিলিভার আর হচ্ছে বিলিভ। তাহলে বিশ্বাস করা, এই বিশ্বাস করার যদি আমরা নাউন খুঁজতে চাই তাহলে অবশ্যই বিশ্বাস করা না করে আমি যদি বলতাম বিশ্বাস, তাহলে বিশ্বাস ইংরেজি কি? বিশ্বাস ইংরেজি হচ্ছে বিলিভ, BELIEF। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। আর যদি আমি বলি বিলিভার তাহলে হচ্ছে বিশ্বাসী একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে হচ্ছে কি? বিলিভার বা নন বিলিভার। আমরা তো জানি বিশ্বাসী, অবিশ্বাসী মানে আস্তিক বা নাস্তিক। সুতরাং এইটা আসলে বিলিভের নাউন না। তাহলে বিলিভের নাউন হবে বিলিভ হবে
এই প্রশ্নের সঠিক উত্তর। অনেকেই গোলাম রব্বানী ভাই, লিপি খাতুন সহ আফরোজা আক্তার টিএন, লামহা মনি অনেকে উত্তর করে দিয়েছেন যে এই প্রশ্নের উত্তর হবে কি বিলিভ। তাহলে এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলে আমরা চলে যাই পরের প্রশ্নে। হ্যাঁ, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইখানে একটু আমরা আলোচনা করব যে দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কি হবে? এইটা আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা নিয়ে আমাদের অনেকের ভিতরে অনেক কনফিউশন থেকে থাকে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা এখনো শেয়ার করেন নাই, তারা একটু শেয়ার করে দিবেন। আর মেইনলি হু আর নিউ কামার টুডে ইন দিস ক্লাস, আই ওয়ার্ম হার্টেডলি ওয়েলকাম টু অল অফ ইউ ফর এনজয়িং দিস ক্লাস, but I request all of you to share the video, to spread it all over the country and door to door of the job seekers, so that they can get a beautiful idea of English and clearly learn without hesitation and make it easy and pani to everyone. তাই না? সবাই ইংরেজিকে পানি করে ফেলতে পারে এমন ভাবে আপনারা মানে শিখতে পারবেন ইনশাআল্লাহ, এই ক্লাসটা যদি দেখতে পারেন। তো এইখানে আমরা যে বিষয়টা ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড। এই নাউন অফ মাল্টিটিউডের নাম শুনছি আমরা সবাই, কিন্তু কামটা অনেকে আমরা বুঝি না। এইটা হচ্ছে মূলত যে কালেকটিভ নাউনেরই একটা ফর্ম, কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন এর ক্ষেত্রে এটা হচ্ছে এক ক্ষেত্রে একমত হওয়া বা না হওয়া, ঠিক আছে? একমত হওয়া বা না হওয়া। তো সেক্ষেত্রে এটা আমরা সবাই জানি যে কালেকটিভ নাউন যখন থাকে তখন দেখতে হয় যে এই কালেকটিভ নাউন দ্বারা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, কি বোঝাচ্ছে আসলে বিষয়টা, এরা কি একমত আছে নাকি একমত নাই। তো এই জিনিসটা যখন আমরা বুঝতে পারি যে এই সেন্টেন্সে দেখেন কমিটি আছে, তো কমিটি কি? কমিটি অবশ্যই একটা কালেকটিভ নাউন। তো এই কালেকটিভ নাউনটা এখানে কি একমত নাকি একমত হওয়া অর্থ বুঝাচ্ছে নাকি একমত না হওয়া অর্থ বুঝাচ্ছে? যখন একমত হওয়া অর্থে বুঝায় তখন হয় সিঙ্গুলার, আর যখন একমত না হওয়া তখন এটা দ্বারা কি বোঝায়? প্লুরাল। তো প্লুরাল এই যে বিষয়টা, এটাকেই আসলে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তার মানে কালেকটিভ নাউনের একমত হওয়া বা না হওয়া, রাজি হওয়া বা না হওয়া, এই বিষয়টার উপর ডিপেন্ড করে যে মতের ভিন্নতা বা মতের সাদৃশ্য, এটা মিলায়ে যে বিষয়টা, সেটাই হচ্ছে আসলে নাউন অফ মাল্টিটিউড। তাহলে নাউন অফ মাল্টিটিউডে আমাদের দেখতে হবে যে একমত আছে কি আছে না। একমত হলে সিঙ্গুলার, না হলে প্লুরাল। তাহলে দেখেন দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি। তাহলে এখানে কি লেখা আছে দেখেন তো, এখানে আনএবল টু এগ্রি মানে একমত হতে সক্ষম হয় নাই। তার মানে এখানে একমত হতে পারে নাই, মানে প্লুরাল। আর প্লুরাল হলে অটোমেটিকলি আমরা এটা বাদ দিয়ে দিতে পারতেছি। আর ওয়ার যেহেতু প্লুরাল, সুতরাং ওয়ার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তার মানে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা সবাই ক্লাসটা সুন্দরভাবে এনজয় করতেছেন বা বুঝতে পারতেছেন। এন্ড আমিও আপনাদের সবাইকে কি করব, ওয়েলকাম করব। মোর্শেদ জাহান ভাই ডিভাইডেড সেম, অনেকে অনেক কথা একমত হওয়া না হওয়া অনেক বিষয় বলতেছেন। আশা করি আপনাদের সবার এই উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে দেখেন সি যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়ে গেছে। আমরা চলে যাই পরের প্রশ্নে। আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। দিস ইজ নট দ্য কোশ্চেন, দিস ইজ দ্য টাইপ অফ কোশ্চেন। I am just explaining the types, how the question can be appeared in the examination. So just see the analysisটা আপনারা দেখবেন। অ্যানালাইসিস না দেখে চলে গেলে শুধু কোশ্চেনের উত্তর কোনটা ওইটার জন্য বসে থাকলে উত্তরে দাগ দিলাম হয়ে গেল, এটা আসলে কোনো ক্লাস না। এটা তো বইয়েই উত্তর দেওয়া আছে, বইয়ে আলোচনাও করা আছে, কিন্তু ওই একটা প্রশ্ন আলোচনা করা আছে বইয়ে, কিন্তু ওই একটা দিয়ে ওইটা থেকে আরো 10টা প্রশ্ন বের করে লেখা নাই। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। I need dash soap to wash my dress with. তাহলে এখানে I need dash soap, any soap, a piece of, a mass, কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আপনারা সবাই বলে দিবেন ইয়েস স্যার। হ্যাঁ, a piece of লিখেছেন। আবার আপনারা যে যেখানে আছেন একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন, যেহেতু রমজান মাসের সময় মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য তারাবি প্রেয়ার। তো একটু পরে আবার আজান হয়ে যাবে, সবাই একটু ব্যস্ত থাকে, নিজে ফ্রেশ হওয়া, নামাজে যাওয়া, ঠিক আছে? সবকিছু মিলায়ে এই টাইমটা আমরা একটা শর্ট টাইমে
কথা কম বলে মেইনলি আমাদের উদ্দেশ্য থাকবে টার্গেট টু ডু সাম ওয়ার্কস হিয়ার এন্ড মেক দ্য ক্লাস ইফেক্টিভ ফর এভরিওয়ান টু লার্ন দ্য ইংলিশ ওয়েল। ওকে, তো এই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করব যে হেল্পফুল থাকার, ভালো ভালো কমেন্ট করার পজিটিভলি। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমরা দেখি এখানে কি হবে, তাহলে এনি এ পিস অফ এ এবং মাস। তো আমরা সবাই মনে হয় জানি যে সোপ, এই সোপ এটা একটা কি নাউন, এটা একটা নাউন, কিন্তু কোন নাউন? এই সোপটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আপনারা একটু এরকম কিছু আনকাউন্টেবলের নাম লেখেন তো, কিছু আনকাউন্টেবল নাউন। যেরকম আমি আপনাদেরকে কয়েকটা লিখে দিচ্ছি আপনাদের জন্য। আমি ধরে নেন যে ফার্নিচার, ফার্নিচার মনে করেন আছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মনে করেন যে আছে যে ব্রেড, BREAD ব্রেড। আপনি ধরে নেন যে লিখলেন নিউজ, NEWS নিউজ, SCENERY সিনারি। এই যে এখানে সোপ ছিল, সোপ, তাই না? বা মনে করেন যে আপনারা এরকম ভাবে আরো ইনফরমেশন, এরকম আপনারা কিছু নাউনের নাম বলেন যেগুলো হচ্ছে আনকাউন্টেবল। এই যে আনকাউন্টেবল নাউন গুলো আছে এটাকে কখনো সরাসরি প্লুরাল করা যায় না। আর যেহেতু আনকাউন্টেবল মানেই গোনা যায় না, গোনা যেহেতু যায় না, সেক্ষেত্রে আপনি কখনো এ ব্যবহার করতে তো পারবেন না, তাই না? তাহলে এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে এটাকে সিঙ্গুলার বা প্লুরাল বা এগুলোকে প্রেজেন্ট করতে গেলে এই যে ফার্নিচার, ব্রেড, নিউজ, ইকুইপমেন্ট, তারপর দেখা যাচ্ছে সোপ, ইনফরমেশন, অ্যাডভাইস, এরকম, তাই না? অ্যাডভাইস অনেক আছে, আপনারা একটু সবাই বলবেন। তো এগুলো যখন আমরা প্লুরাল করতে চাই বা সিঙ্গুলার হিসেবে আমরা প্রেজেন্ট করতে চাই, তখন কিন্তু আমরা সরাসরি কোনো এ, এন বা 1 2 3 4 5 এগুলো ব্যবহার করতে পারি না। সুতরাং এটাও আমরা ব্যবহার করতে পারবো না, এটাও পারবো না। এরপরে মাসটা ব্যবহার করা যেতে পারে যে আই নিড মাস সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। কিন্তু এই সাবানের বিষয় হচ্ছে কিন্তু আমরা তো সাবানের যে টুকরো গুলো আমরা কিন্তু এই যে এ পিস অফ, অথবা এটাকে যদি বেশি বাড়ায় বলতে হয় তখন পিসেস অফ, PIECS পিসেস অফ, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। শুধু সাবানের ক্ষেত্রে না, সাবানের ক্ষেত্রে আমরা বার অফও দিতে পারি, বার্ডস অফ, অথবা এ বার অফ। আবার দেখা যাচ্ছে ব্রেডের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? স্লাইস অফ, SLIC স্লাইসেস অফ, অথবা এ স্লাইস অফ। এরকম বিভিন্ন ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। এই ফ্রেজগুলো যখন থাকবে আনকাউন্টেবলের ক্ষেত্রে তখন ওইটাকে আমরা প্রায়োরিটি দেব। সুতরাং এখানে মাসও হবে না, এ পিস অফ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা কি শুধু এই একটা প্রশ্ন জানলাম? না, নট অনলি দিস সিঙ্গেল কোশ্চেন, আমরা এই জায়গা থেকে বেশ কিছু আলোচনা জানলাম যে যখন এরকম কোনো আনকাউন্টেবল নাউন থাকবে তখন হচ্ছে দ্য পিস অফ, বার অফ, স্লাইসেস অফ, এই যে বিষয়গুলো আছে এইটা নিয়ে আমরা তখন আলোচনা, ওইটা যখন অপশনে থাকবে তখন ওইটাকেই আমরা উত্তর হিসেবে কাউন্ট করব। প্লুরাল করলে এইখানে পিসেস অফ দেবো। ধরে নেন যে এখানে 2টা সাবান দরকার, তাহলে 2 PIECES পিসেস অফ সোপ। এখানে এই সোপকে কখনো এস দেওয়া যাবে না, সোপের সাথে কখনো এস বা ইএস যুক্ত করা যাবে না। আপনি এইখানে যুক্ত করেন ইচ্ছা মতন, সমস্যা নেই, পিসেস অফ লেখেন, কিন্তু ওইখানে করা যাবে না, বা বার্ডস অফ। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে সবাই একটু এটা কত নাম্বার প্রশ্ন ছিল? এটা ছিল 5 নাম্বার। তাহলে 5 ডান বা 5 ক্লিয়ার এটা লিখে একটু কমেন্ট করেন সবাই, 5 ক্লিয়ার বা 5 ডান। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা ব্যাখ্যা সহ সুন্দরভাবে জেনে গেলাম। ইনশাআল্লাহ আপনাদেরকে এই ধরনের প্রশ্ন দিয়ে আর কি করতে পারবে না, আটকাতে পারবে না। আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে দারুণ একটা সেন্টেন্স কিন্তু এখানে আছে, কয়েকটা সেন্টেন্স, 4টা সেন্টেন্স দেওয়া রয়েছে। আই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার, উই হ্যাভ মাস ওয়ার্কস টু ডু ইন সামার, উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। এই যে দেখেন সব জায়গাতে একই ধরনের প্রায় কয়েকটা কথা লেখা আছে, জাস্ট কিছু জায়গায় একটু ভিন্নতা আছে। ডিপেন্ডিং অন দিস ভিন্নতা ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন অ্যান্ড প্লিজ চেক ইট আউট। এটা চেক করে আপনি একটু বের করে উত্তর করে দেন যে আসলে সঠিক উত্তরটা কি হবে।
আর ক্লাসটা কেমন লাগতেছে, এনজয় করতেছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, ইফেক্টিভ হচ্ছে কিনা। অফকোর্স গঠনমূলক পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকবেন। ইউ আর মানে কমপ্লিটলি অ্যান্ড কর্ডিয়ালি ওয়েলকাম টু অ্যানালাইজ হিয়ার দ্য টপিক অ্যান্ড দ্য ক্লাস। আপনি একদম কমপ্লিটলি ফ্রি, হ্যাঁ, তবে ডিউ রেসপেক্ট অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্টস হিয়ার। আপনার সেইভাবে শিক্ষকের সাথে যেভাবে কথা বললে মনে হয় যে মানে ভালো বা ভদ্রতা, ভদ্র আচরণ, তো সেটা মাথায় রেখে আপনি সুন্দরভাবে এটা কমেন্ট করবেন, কোনো অসুবিধা নাই। তো আমরা দেখি এই প্রশ্নটার সঠিক উত্তর আসলে কি হয়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আছে উই হ্যাভ মেনি, এখানে দেখেন এখানে মেনি আছে, এখানে মাস আছে, এখানে এ লট অফ আছে, এইখানে লট অফ আছে। এর বাইরে বাকি সব জায়গাতে প্রায় এখানে আছে ওয়ার্কস, এখানে আছে ওয়ার্কস, এখানে ওয়ার্ক আছে, এখানে ওয়ার্কস আছে। আর অন্য কোথাও কিন্তু কোনো ভিন্নতা নাই। অন্য কোথাও কি কোনো ভিন্নতা আছে? অন্য কোথাও আর কোনো ভিন্নতা নাই। তাই ওয়ার্কসটা কি বলেন তো, এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? একটু সবাই কমেন্ট করেন তো, ওয়ার্ক কাউন্টেবল না আনকাউন্টেবল? ওয়ার্ক, এই ওয়ার্কটা এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? সবাই একটু কমেন্ট করে দেন। এরপরে দেখেন আপনার এখানে মেনি আছে, এখানে মাস আছে, এখানে এ লট অফ আছে, এখানে শুধু লট অফ আছে। তা শুধু লট অফ দিয়ে আসলে কোনো ফ্রেজ হয় না, হয় লটস অফ হয় অথবা এ লট অফ হয়। তার মানে এটা আসলে এই লট অফ এই ভুল আছে। তাহলে এ লট অফ, মাস, মেনি, এই তিনটা কিন্তু কারেক্ট আছে, তাই না? এই তিনটা কিন্তু কারেক্ট আছে। তবে এই যে বিষয়টা ওয়ার্ক, এই ওয়ার্কটা যেহেতু আনকাউন্টেবল, এই আনকাউন্টেবল হওয়ার কারণে আমরা এর সাথে কখনো এস বা ইএস যুক্ত করতে পারবো না। এস বা ইএস, যেরকম একটু আগে আমরা পড়ছিলাম না সোপ, এই সোপের সাথে কি কখনো এস বা ইএস যুক্ত করা যাবে? যুক্ত করা যাবে না, কারণ এটা আনকাউন্টেবল। আর আনকাউন্টেবলের সাথে কখনো এস বাই এস যেহেতু যুক্ত করা যায় না, সুতরাং এখানে এস যুক্ত আছে, এটা বাদ। এই যে এস যুক্ত আছে, এখানে এস যুক্ত আছে, এটা বাদ। আর আনকাউন্টেবলের সাথে তো মেনি হয়ই না, মাস হয়, কিন্তু যেহেতু এস আছে এটাও হবে না, সুতরাং এটাও বাদ, এটাও বাদ। এইখানে দেখেন ওয়ার্ক আছে, কিন্তু এর সাথে কোনো কি নাই, এস নাই। আর এ লট অফটা কাউন্টেবল আনকাউন্টেবল দুই জায়গায় ব্যবহার করা যায়, সুতরাং সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা সবাই ক্লাসটা বুঝতে পারতেছেন। ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের দেখা যাক উত্তর কি। হ্যাঁ, সি হবে এই প্রশ্নের রাইট আনসার অফ দিস কোশ্চেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে হি বিকেম এ পলিটিশিয়ান, তাহলে হি বিকেম এ পলিটিশিয়ান। হিয়ার দ্য ওয়ার্ড পলিটিশিয়ান ইজ অবজেক্ট, সাবজেক্ট, অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট। দ্রুত একদম ঝড়ের গতিতে সবাই উত্তর করে দেন, ঠিক আছে? আর এই ধরনের যে এইগুলা আছে, আমি আপনাদেরকে আরো কিছু এক্সাম্পল দিয়ে এখানে বলে দিচ্ছি। যেরকম মনে করেন যে আছে যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। আমি যদি বলি যে শি না লিখে আমরা যদি হি লুকস হ্যান্ডসাম, কারণ শি দিলে তো আর হ্যান্ডসাম বলা যাইতো না, এই জন্য আর কি শি দিলাম না, হ্যান্ডসাম। মনে করেন যে হানি টেস্টস সুইট। মনে করেন যে লেখা থাকলো দ্য বেড ফিলস সফট, হ্যাঁ। বা মনে করেন থাকলো দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এই যে কথাগুলো আমি এখানে লিখতেছি, এইখানে কিন্তু এই যে মাঝখানে যে ভার্বটা আছে, এই ভার্বটার একটা নাম আছে। আপনারা কি জানেন এই ভার্বটাকে কি বলা হয়? এই ভার্বটার নাম কি? সবাই একটু বলে দেন তো, এই ভার্বটার নাম কি আপনারা বলবেন। দেখেন এইখানে কিন্তু এই যে সাবজেক্ট আছে না, এইখানে সাবজেক্ট, এইগুলো সবই হচ্ছে এই সেন্টেন্স গুলোর সাবজেক্ট। এইখানে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কিন্তু আর কিছু না, ওই সাবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশন, এই সাবজেক্ট সম্পর্কে একটা তথ্য, এই যে মানে সাবজেক্টের একটা ইনফরমেশন। আবার হি সম্পর্কে এই যে একটা তথ্য, হ্যান্ডসাম। আচ্ছা, তাহলে হ্যান্ডসাম হচ্ছে এই হি সম্পর্কে একটা তথ্য। আবার হানি সম্পর্কে একটা তথ্য, সুইট। এই সফটটা হচ্ছে বেড সম্পর্কে একটা ইনফরমেশন। তার মানে এই ম্যাডটা হচ্ছে এই ডগ সম্পর্কে একটা ইনফরমেশন। ঠিক একই রকম ভাবে এই পলিটিশিয়ানটা হচ্ছে হি সম্পর্কে একটা ইনফরমেশন। তা সাবজেক্ট সম্পর্কে যখন কোনো সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন যদি দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে
কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে যখন দেওয়া হয় তখন বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট সম্পর্কে যখন দেওয়া হয় তখন বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট যখন থাকে, এই যে ভার্বটা, এই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং, লিঙ্কিং বা কপুলেটিভ, কপুলেটিভ ভার্ব, লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব যখন থাকবে, এই ভার্বে সর্বদা অবজেক্টটা হবে আছে সাবজেক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন। আর সাবজেক্ট সম্পর্কে যখন ইনফরমেশন হয়ে যাচ্ছে ওইটা তখন অবশ্যই হয়ে যাবে, এটা আর অবজেক্ট বলা যাবে না। সাবজেক্ট তো নাই, অ্যাডভার্ব তো নাই, ওইটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। ওটা হয়ে যাবে কি কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্ব, হ্যাঁ কমপ্লিমেন্ট। তাহলে কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? তাহলে এখানে এই পলিটিশিয়ানটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আর যদি আপনাকে এখানে এই প্রশ্ন দিয়ে এই প্রশ্ন করা হতো যে বিকেমটা কোন টাইপ অফ ভার্ব, বিকেম, তাহলে অবশ্যই এই লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব, কপুলেটিভ, লিঙ্কিং বা কপুলেটিভ ভার্ব হয়ে যেত এটা। তাহলে একই প্রশ্ন থেকে আমরা দুইটা জিনিসই অ্যানালাইজ করে জানতে পারলাম। আর নট অনলি এ সিঙ্গেল কোশ্চেন উই অ্যানালাইজড, আমরা এখানে ওই টাইপের আরো প্রশ্ন সুন্দরভাবে ব্যাখ্যা সহ জানলাম। কি কেমন লাগলো? ভালো লাগলো না? তো আশা করি এভাবে যদি আমরা পড়াশোনা করি, কিভাবে এগুলো চিনবো, চিনবেন এই যে এইভাবে, যে দেখেন এইখানে আপনি সর্বদা কি করতে পারেন, আমি সহজে যদি আপনাদেরকে বলি, আপনি সবসময় এই ভার্বটা মুছে দিয়ে মাঝখানে একটা সমান চিহ্ন দিবেন, ভার্বগুলো মুছে দিয়ে এখানে একটা সমান চিহ্ন দেবেন, হি ইকুয়াল এ স্টুডেন্ট। তার মানে একটা অর্থ আসতেছে না যে সে একজন ছাত্র। হি ইকুয়াল হ্যান্ডসাম, মানে সে দেখতে সুদর্শন। হানি সুইট, মধু মিষ্টি। বেড ইকুয়াল সফট, মানে বিছানাটি নরম। দা ডগ ইকুয়াল ম্যাড, মানে হচ্ছে কুকুরটি পাগল। তাহলে দেখেন মাঝখানে ওই ওয়ার্ডটা আপনি যদি এখানে বিকেমটাকে বাদ দিয়ে একটা সমান চিহ্ন দিয়ে দেন, হি এ পলিটিশিয়ান, মানে সে একজন রাজনীতিবিদ। দেখেন অর্থ হচ্ছে, যখন অর্থ হয় তখন ওই ভার্ব গুলো হয়ে যায় লিঙ্কিং ভার্ব, আর অবশ্যই এই পরের অংশটা হয়ে যায় একটা কমপ্লিমেন্ট। কিন্তু মনে করেন আমি আপনাকে অন্য একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ধরেন এরকম লিখলাম যে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, এটা দিলাম। এখন এইখানে আপনি যদি মনে করেন যে আমি হি ইকুয়াল ফুটবল দেবো, হি ইকুয়াল ফুটবল, এটা কি আসলে কোনো হয় সেন্টেন্স যে সে একটা ফুটবল, হি প্লেস ফুটবল, তাহলে হি ইকুয়াল ফুটবল দিলে এটা কোনো আসলে হি সম্পর্কে ফুটবল একটা তথ্য এরকম কি হয়, লেখা যায়? তাহলে এই যে দেখেন হি সমান আপনি ইকুয়াল দিয়ে এই ভার্বটাকে রিপ্লেস করতে পারতেছেন না, যার কারণে এটা লিঙ্কিং ভার্ব হবে না। এটা কি হবে তখন? এটা একটা ট্রানজিটিভ ভার্ব হবে, কারণ এর অবজেক্ট আছে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেন, আপনি এইটাকে কি করবেন, কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করবেন, একটা পোকা পড়ছে এই জন্য, আচ্ছা, তো এটা দিয়ে আপনি যখন প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, কই গেল, আচ্ছা, তো দেখেন কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করবেন তখন এই যে হি প্লেস ফুটবল, তাহলে এখানে সে খেলে, সে কি খেলে, এই যে এটা উত্তর। সুতরাং এটা হয়ে যাবে অবজেক্ট, এটা আর কমপ্লিমেন্ট হচ্ছে না, কারণ এটাকে আপনি কি দ্বারা, এটা দ্বারা রিপ্লেস করতে পারতেছেন না। তা রিপ্লেস করতে না পারলে সেটা আর কমপ্লিমেন্ট হবে না। তাহলে ডি হবে এই প্রশ্নের উত্তর। আপনি মনে হয় এবার বুঝতে পারছেন। এইখানে আছে আমাদের হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন কোনটা? কম্পাউন্ড বলতে আসলে কি বোঝায়? যৌগিক বোঝানো হয়, তাই না? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক। হ্যাঁ, আপনারা অনেকে এখানে কমান্ড করেন যে নেক্সট নেক্সট নেক্সট, কিন্তু অনেকে তো যারা বোঝে না তারা আবার জিজ্ঞাসা করে। তো যারা জিজ্ঞাসা করে তাদেরকেও একটু আপনারা সুযোগ দিবেন, যারা ভালো বোঝেন বা ভালো পারেন, ইটস ওকে, অ্যান্ড অফকোর্স ইটস এ গ্রিন সিগন্যাল ফর ইউ টু হ্যাভ এ সাউন্ড আইডিয়া অন ইংলিশ, কমান্ড অন ইংলিশ, এটা অনেক ভালো, আপনি ভালো করবেন। তবে আমাদের ক্লাসটা মিডিয়াম আবার অ্যাডভান্স লেভেল বা যারা একটু নর্মাল আছেন, উইক বলা যায়, এদের সবার জন্য এই ক্লাসটা হয়। আমরা সবাইকে একটু সুযোগ করে দেব। অনেকে জিজ্ঞাসা করেন যে আরেকবার একটু বলেন, তখন একটু বলতে হয়। তারা যারা পারেন একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে? সবাই মিলে আমরা শিখবো ইনশাআল্লাহ। এটা আমাকে আমি ক্লিয়ার করার জন্য কিন্তু এখানে ক্লাস নিতে আসতেছি না, এটা আপনাদের সুবিধার জন্যই। আপনারা যারা পারেন বা না পারেন তাদের জন্যই আমরা এই ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি, ঠিক আছে? তো ঠিক আছে, অসুবিধা নাই, আমরা অবশ্যই দ্রুত এগোবো। তারপরেও একটু কোনো একটা কোশ্চেনে কেউ তো বলতেই পারে স্যার আর একবার বুঝান,
বা ওইটা একটু দেখাই দেন, বা এটা আমি বুঝবো কিভাবে? অনেকে জানে না, এগুলো অনেকের কাছে বেসিক। আপনারা অনেকে এখানে নিউ আছেন না? কারা আছেন নিউ? একটু বলেন তো যে নিউ আছেন। নিউ লিখে কমেন্ট করেন। যারা নিউ আছেন তারা একটু নিউ লিখে কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে কারা নিউ আছেন। দেখেন অনেকেই আছে নতুন, কারণ আমাদের 1 লাখ প্রায় ফলোয়ার, তো 1 লাখ ফলোয়ারের ভিতরে মাত্র 100 মানুষ ক্লাস করতেছে ধরে নেন যে এখন। তাহলে এই 100 মানুষ তো রেগুলার এই 100 করতেছে না, বিভিন্ন 100 করতেছে। হয়তো কিছু কমন মানুষ আছে যারা আমাদের ক্লাসগুলো সবসময় দেখে, তারা দেখতে দেখতে এক্সপার্ট হয়ে গেছে, তারা এখন আমাদের ক্লাস দেখলেই বোঝে, এবং আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস ছাড়াও তারা এখন বিভিন্ন ভাবে শিখছে। তারা কিন্তু ইংলিশে এক্সপার্ট, তো তাদেরকে ওয়েলকাম। আর যারা না পারেন কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আমরা এখন এই প্রশ্নটার উত্তর খুঁজি। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক, যৌগিক মানে একাধিক নাউনের সমন্বয়। একাধিক নাউনের সমন্বয়, তাই তো? তাহলে একাধিক নাউন দ্বারা গঠিত নাউন কোনটা? এখানে এক্সামিনেশন এরকম কি হয়? ইনেশন কোনো আছে? আবার এক্সাম দিলাম, আবার নেশন দিলাম, আবার মাঝখানে আই ধরলাম, এটা আসলে হয় না। এক্সামিনেশন একটা ওয়ার্ড, এটার অর্থই কি? পরীক্ষা, তাই না? পরীক্ষা। ফ্রাইডে, এটা আসলে দুইটা শব্দ, আপনি মানে দুইটা বলতে পারেন, অক্ষর বলতে পারেন, কিন্তু ফ্রাই নামে কি FRI, ফ্রাই, এরকম কি কোনো ওয়ার্ড আছে? FRY, ফ্রাই মানে হচ্ছে কোনো কিছু ভাজি করা আর কি, কিন্তু ফ্রাইডে এরকম কোনো মানে ফ্রাই নামে ওয়ার্ড নাই। ডে নামে আছে কিন্তু ফ্রাই নামে আসলে নাই, তাহলে এটাও হয় না। ইনফর্ম বুঝলাম, কিন্তু এশান নামে কি কোনো ওয়ার্ড আছে যার কোনো অর্থ আছে? না, এশান নাই। কিন্তু এইখানে দেখেন, এখানে কি আছে? হেড আছে, আবার মাস্টার আছে, দুইটাই আলাদা আলাদা ওয়ার্ড। আর দুইটা আলাদা ওয়ার্ড মিলে বা দুইটা আলাদা নাউন মিলেই একটা নাউন হয়ে গেছে। এই জন্য এই নাউনটার নাম হয়ে গেছে কি? কম্পাউন্ড নাউন। হ্যাঁ, নিউ আছেন অনেকে, মারুফা চৌধুরী, তারপরে হচ্ছে এই শামিম, বা মাশাআল্লাহ অনেক নিউ স্টুডেন্ট আছে। সবাইকে ওয়েলকাম আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে। আপনারা ক্লাস করেন, আর ক্লাসটা কেমন লাগতেছে জানাবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত বা ক্লাসটা আরো কেমন হলে ভালো হতো, এগুলো দিয়ে আমাদেরকে হেল্প করবেন বা পাশে থাকবেন। তা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তাহলে এ। এখন আপনারা যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা এরকম ভাবে আগের এই যে প্রশ্নটা আমরা করলাম, এই একই রকম ভাবে আপনারা কিছু কম্পাউন্ড নাউন, সবাই প্রত্যেকে দুটি কম্পাউন্ড নাউন লিখে দেন। কম্পাউন্ড নাউন কমেন্ট করে দেন। কম্পাউন্ড নাউন, দুটি কম্পাউন্ড নাউন একটু কমেন্টে জানিয়ে দেন। আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি। মনে করেন যে আমি যদি বলি যে ক্লাসরুম, এই যে ক্লাস আর রুম মিলে ক্লাসরুম হয়ে গেছে। এরকম ভাবে প্রত্যেকে দুইটা করে লিখে দেন। সবাই নতুন এখানে, আমি শুধু পুরাতন, তাই নাকি? না, নতুনও আছে, পুরাতনও আছে। এরপরে আমরা চলে আসছি আমাদের 9 নাম্বার প্রশ্নে। সানডে, সানফ্লাওয়ার। হ্যাঁ, এই যে আমাদের রাজিয়া সুলতানা আপু লিখে দিয়েছেন বেস্ট। এমডি মারুফ মোশারফ ভাই লিখছেন বেস্ট। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনারা যারা নতুন আছেন তারাও কমেন্ট করবেন যদি জানা থাকে, না পারলেও আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আছি। অ্যাগ্রিয়াবল হয় না জান্নাতুল ফেরদাউস আপু? অ্যাগ্রিয়াবল হয়? অ্যাগ্রি কি কোনো নাউন? তার সাথে অ্যাবল দিয়ে, ওইটা আসলে কম্পাউন্ড নাউন হয় না। হ্যাঁ, ঠিক আছে, অ্যাগ্রিয়াবল তো হবে না। অ্যাগ্রি তো কোনো নাউন না। এই যে আছে, এই যে অনেকে লিখতেছে ফ্রাই প্যান, ওয়াশরুম, ব্ল্যাকবোর্ড, হেয়ার ব্রাশ, বেডরুম, এগুলো ঠিক আছে। আচ্ছা, তাহলে দা জ্যাকেট কস্ট, মানে জ্যাকেটটার খরচ। কস্ট কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা কি কাউন্ট করা যায়? কস্ট কিন্তু আনকাউন্টেবল। কস্ট কি আনকাউন্টেবল। হ্যাঁ, তাহলে যেহেতু এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ কিভাবে হয়? এক্সপেন্সিভ হয় নাকি? এক্সপেন্সিভটাও তো একটা অ্যাডজেক্টিভ। এরপরে হচ্ছে আপনি এই যে যা বলতেছেন এগুলো হবে না, ওইভাবে আপনাদেরটা হচ্ছে না। ঠিক আছে, মনে করেন এটা আপনি বলতে পারেন যে হোয়াইট বোর্ড, বা মনে করেন বেডরুম, বা মনে করেন আপনি বলতে পারেন হেয়ার ব্রাশ, এই যে এরকম বলতে পারেন। এটা যাই হোক, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবলের সাথে আমাদের অবশ্যই কি বসবে? যেহেতু আমরা জানি যে মাস আনকাউন্টেবলের সাথে বসে, মেনি কখনো বসে না, এক্সপেন্সিভ হবে না। তাহলে অবশ্যই আনকাউন্টেবলের সাথে মাস আছে, মাসটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে টু মাছ। তাহলে দ্য জ্যাকেট কস্ট টু মাছ, যেহেতু কস্টটা গোনা যায় না, এটা
আনকাউন্টেবল, তাই টু মাচ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, নিউজ পেপার বলা যায়, বাথরুম, বাথরুমই তো বলা যায়, ঠিক আছে, বাথরুম, ক্লিনার আর দরকার নেই, বাথরুমই বলা যায়, ঠিক আছে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন, যদিও আমাদের সবার জানা এই ধরনের প্রশ্ন, বাট আপনারা দেখেন অনেকেই এইখানে একটু হেজিটেট হয়ে যাবেন, একটা টার্ম আছে, আপনারা একটু চিন্তা ভাবনা করে এই প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমিও আপনাদের সাথে আছি, আমিও উত্তরটা বলে দেব, সঠিক উত্তরটা। আপনারা সবাই ই করেন, মানে হেয়ার ফল, লন্ডন ট্রান্সপোর্ট, আচ্ছা, বেডরুম, হোয়াইট বোর্ড, নিউজ পেপার, হ্যাঁ অনেকে ওয়াটার বোতল, হ্যাঁ ঠিক আছে, অনেকে এখন সঠিক উত্তর করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা এই প্রশ্নটা 10 নাম্বার, লেট। দেখেন আমরা জানি যে ভার্ব যখন থাকে সেন্টেন্সে, ভার্বের আগে অবশ্যই সর্বদা কি বসাতে হয়, সাবজেক্ট বসাতে হয়, আর পরে হচ্ছে কি অবজেক্ট, এরকম আর কি বিষয়টা। এটা আমাদের সেন্টেন্সের একটা স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেরকম আমরা যদি বলি যে মাই হ্যাভ এ পেন, এই কথাটা যখন আমরা বলতেছি তখন কি এই সেন্টেন্সটা ঠিক আছে? ঠিক নাই। কেন ঠিক নাই? দেখেন মাই মানে হচ্ছে আমার, আমি যদি বলি যে মাই মানে কি আমার, হ্যাভ মানে হচ্ছে আছে, হ্যাভ মানে আছে, এ পেন মানে একটি কলম, একটি কলম। আমি যদি এখন এইভাবে ব্যাখ্যা করি যে আমার একটি কলম আছে, এখন আমি যদি লিখি যে আমার একটি কলম আছে, তাহলে কি হবে? অর্থ তো ঠিক আছে, অর্থ ঠিক আছে, কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট নাই। কেন? এখানে মাই হবে না। তা মাই হবে না কেন? মাই হবে না এই জন্য যে আমরা জানি যে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আছে, পসেসিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, তাই না? তাহলে আমরা জানি সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, পসেসিভ ফর্ম হচ্ছে মাই, আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তা যেহেতু এই মাইটা আমি সাবজেক্টের জায়গায় বসাচ্ছি, কারণ এটা ভার্ব, ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে, অবশ্যই এখানে এই মায়ের জায়গায় কি হবে? আই হবে, কারণ আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে আই হ্যাভ এ পেন যখন আমি বলতেছি যে আই হ্যাভ এ পেন, এবার কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এর আগে হয়নি কেন? ওই যে এখন সেন্টেন্স যখন শুরু করতে হয় তখন প্রথমে সর্বদা কি থাকে? সাবজেক্টিভ ফর্ম থাকে। তবে এক্সেপশনাল হচ্ছে যখন লেট থাকে সেন্টেন্সের পূর্বে, তখন কিন্তু এরপরে সর্বদা অবজেক্টিভ ফর্ম হয়। লেট থাকলে সর্বদা সেন্টেন্সের প্রথমে যদি কখনো লেট থাকে, তাহলে এরপরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসে। আর এই কথাটার কারণেই দেখেন এখানে যে লেট আছে না, সব জায়গায় লেট আছে, সব জায়গাতেই লেট আছে। তাহলে লেটের পরে যদি অবজেক্টিভ ফর্ম বসাতে হয়, আমরা জানি যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বসানোর সিস্টেমটা হচ্ছে 2 3 1। স্বাভাবিক অর্থে সর্বদা 2 3 1 বসে। তো এখানে তো ফার্স্ট পারসন নাই, তার মানে আগে 2 তারপরে 3, আগে 2 তারপরে 3, মানে আগে সেকেন্ড পারসন পরে থার্ড পারসন। তাহলে এটা অটোমেটিক, এটা তো সাবজেক্টিভ ফর্ম আছে, এটা বাদ যাবে। এইটা অবজেক্টিভ আছে না সাবজেক্টিভ আছে আমরা বুঝতেছি না, আমরা পরেরটা দেখে বুঝবো। এইখানে সাবজেক্টিভ অবজেক্টিভ বুঝতেছি না, এটা প্রথমেই থার্ড পারসন আছে, আগে 3 আছে, মানে এটাও বাদ যাবে। এইবার এইখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, এখানে হিম আছে, এখানে হি আছে। তা আমরা জানি ইউ এর সাবজেক্টিভ ফর্মও ইউ, অবজেক্টিভ ফর্মও ইউ, মানে ইউ নিয়ে সমস্যা নেই। তাহলে পরেরটা দেখতে হবে, যেহেতু লেট আছে তাহলে এইটাও অবজেক্টিভ হতে হবে, এইটাও তাহলে অবজেক্টিভ হতে হবে। তাহলে এখানে তো অবজেক্টিভ নাই, মানে এটা হবে না। তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। কিন্তু যদি এই লেট না থাকতো, যদি মনে করেন যে লেট না থাকতো, তাইলে সঠিক উত্তর হতো কিন্তু এইটা, কারণ তখন এই হি হতো, ইউ অ্যান্ড হি বি উইটনেস, এমন হতো উত্তর। ঠিক আছে, এই লেট থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। তাহলে আশা করি আপনারা সবাই মনে হয় এটা বুঝতে পারছেন, তাই না? সবাই বুঝতে পারছেন না? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, লেট থাকার কারণে। এই লেট থাকার কারণে আপনাকে এইটাও অবজেক্টিভ, এইটাও কিন্তু অবজেক্টিভ ধরতে হয়েছে। বাকি কোথাও কিন্তু এখানে দেখেন অবজেক্টিভ নাই, এইখানে দেখেন অবজেক্টিভ নাই, এখানে অবজেক্টিভ আছে, কিন্তু এটা আমরা জানি যে 2 3 1 এর নিয়ম অনুযায়ী প্রথমে সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন, এখানে আগে থার্ড পারসন, তার মানে এটা হবে না। তার মানে এগুলো কোনোটাই হবে না, এই বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে একটু সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। কেমন লাগতেছে ক্লাসটা একটু বলবেন। হ্যাঁ, 10 ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন, 10 ক্লিয়ার, 10 ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন। আর কেমন লাগতেছে, বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। ঠিক আছে,
ক্লাস তো টানা নিয়েই যাচ্ছি, ক্লাসের পাশাপাশি কিছু কথাবার্তাও তো বলতে হয়। আসলে আমরা ক্লাস নিই, এই প্রতিষ্ঠান চালাই, আপনাদের সামনে আমরা বিভিন্ন ধরনের যে আমাদের টেকনিক বা কথাবার্তা, বিগত সালের প্রশ্ন, বিভিন্ন এই পড়াশোনা বিষয়ক, এটা তো একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম। শুধু পড়লেই কিন্তু সবকিছু হবে না। অফকোর্স ইউ হ্যাভ টু বি গাইডেড উইথ এ প্রপার ওয়ে বাই এ গাইড। একজন সুন্দর গাইডের দ্বারা, একজন ভালো মেন্টরের দ্বারা কিন্তু আপনার গাইডলাইন নিতে হবে, তা না হলে কিন্তু আলটিমেটলি আপনি ভালো করতে পারবেন না। আর এই বিষয়গুলো মাথায় রেখে আমরাও কিন্তু এই যে ফ্রি ক্লাসের সাথে বিভিন্ন ধরনের আমাদের পেইড কোর্সগুলো থাকে, পেইড ব্যাচের যে বিভিন্ন কোর্সগুলো থাকে, সেইগুলো নিয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলি। আমাদের এই যে ইংলিশের কোর্স আছে, যেখানে আমরা ইংলিশটা প্রায় 75টা ক্লাস নিয়ে ইংলিশ শেখানোর চেষ্টা করতেছি। সাথে আমাদের এই যে এনটিআরসিএ যেটাকে আমরা বলি যে নিবন্ধনের কোর্স চলমান, 19তম নিবন্ধন। তা 19তম নিবন্ধনের সার্কুলার কিন্তু এই যে খুব দ্রুত হয়ে যাবে। আপনারা জানেন যে আজকের নিউজ আমাদের শ্রদ্ধেয় কি শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন, ঠিক আছে, তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যে এই 19তম নিবন্ধনের কি দিতে, সার্কুলারটা, বিজ্ঞপ্তিটা দ্রুত দিয়ে দিতে। তো সেক্ষেত্রে এই 19তম নিবন্ধনের সার্কুলার যদি দিয়ে দেয়, এটার পরীক্ষাও কি হবে, পরীক্ষাও কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। কারণ আপনারা দেখতেছেন বর্তমানে কিন্তু সার্কুলার দেওয়ার পরে আর টাইম নিচ্ছে না। আপনি যদি জাস্ট আপনার প্রাইমারির পরীক্ষাটাকেই ধরেন, টার্গেট করেন, তাহলে দেখেন যে প্রাইমারির পরীক্ষাটা নিয়োগ দেওয়ার 1 মাসের ভিতরেই নিয়ে নিচ্ছে। তো খুবই অল্প সময় আছে। আপনারা এরকম যারা আছেন যে আমাদের ক্লাসগুলো করতেছেন বা নতুন আছেন, যারা এখনো ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না, তাদেরকে বলবো যে এমন কি কেউ আছেন যারা আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হয়ে আপনার স্পেসিফিক কোনো সাবজেক্ট, ধরে নেন ইংলিশ সম্পর্কে আপনি যদি একদম গোড়া থেকে ধরে ধরে ইংরেজি শিখতে চান, আমাদের কিন্তু একটা কোর্স একদম রিসেন্টলি শুরু হয়েছে মাত্র 650 টাকায়, ওয়ার্ল্ড অফ ইংলিশ ফাউন্ডেশন, এই কোর্সে ভর্তি হতে পারেন। এরপরে এনটিআরসি এর, আমরা কিন্তু এনটিআরসি এর জন্য জেনারেল এবং সাবজেক্টিভ দুইটাই শুরু করেছি, সাবজেক্টিভ এবং কি জেনারেল। আপনি জেনারেল সাবজেক্টিভ প্লাস দুইটাতেও ভর্তি হতে পারেন, শুধু জেনারেলে ভর্তি হতে পারেন, সাবজেক্টিভে ভর্তি হতে পারেন। যারা ভর্তি হতে চান একদম টপিক ওয়াইজ সিলেবাস ধরে ধরে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ আইডিয়া গাইডলাইন দিয়ে দেব। আপনারা যারা আছেন ভর্তি হতে চান, তারা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের যে ক্লাসগুলো করতেছেন, নিঃসন্দেহে ক্লাসগুলো এনজয় করতেছেন, বুঝতে পারতেছেন। আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর গণিত, সকল ক্লাস কিন্তু উন্মুক্ত অনেক ক্লাস হয়। এই ক্লাসগুলো দেখে আমাদের কোয়ালিটি যাচাই করে আপনারা ভর্তি হওয়ার সুযোগ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আশা করি বাংলা বিষয় হব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ভর্তি হতে চান যারা, তারা একটু কমেন্ট করে জানিয়ে দেন, স্যার ভর্তি হতে চাই, ইংরেজি শিখতে চাই, বা অন্য যে সাবজেক্ট আপনাদের কার কোন সাবজেক্ট সেটাও অপশনে বলে দিতে পারেন, যে এনটিআরসি এর জন্য আপনি সাবজেক্টিভে ভর্তি হতে চাইলে সেটাও বলবেন। আমরা এখানে দেখি যে আসলে কারেক্ট সেন্টেন্স কোনটা। কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটু রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে। তো দেখেন এখানে প্রথমে আছে দা ম্যান, দা ম্যান। দা ম্যান যেহেতু ব্যক্তিবাচক, সেটার ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব না, হুইজ ব্যবহার করব না, কারণ হুইজ বা দ্যাট ব্যবহৃত হয় ব্যক্তির, বস্তুর ক্ষেত্রে। ব্যক্তিবাচক হলে হু বা হুম ব্যবহৃত হয়। তাহলে দা ম্যান হুম সেইড দ্যাট ওয়াজ এ ফুল, আর দা ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল। তো আমরা জানি যে সাধারণত এই হুটা হচ্ছে একটা সাবজেক্টিভ ফর্ম, হুটা কি সাবজেক্টিভ ফর্ম, আর হুমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো আমি যখন এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন বৃদ্ধি করতেছি, তাহলে সেখানে অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে হুম ব্যবহৃত হবে, হুম হবে না, ঠিক আছে। তাহলে দ্য ম্যান হু সেইড দ্যাট ওয়াজ এ ফুল, তাহলে এই সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন। জিওলজিতে ভর্তি হবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যারা ভর্তি হতে চান কমেন্ট করবেন, আপনাদের সাথে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করবে। তাহলে সি হবে এই প্রশ্নের উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। খুবই সুন্দর একটা প্রশ্ন, এই যে ইচ অফ দ্য সন্স ফলোড ড্যাশ ফাদার্স ট্রেড। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? হোয়াট উইল বি দ্য পসেসিভ ফর্ম অফ ইচ। এই যে ইচ, এই ইচ এর আসলে পসেসিভ ফর্মটা কি হবে আপনারা সেটাও বলতে পারেন, ইচ। এই যে দেখেন ইচ আছে। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান তো যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। সবাই আমি ইংলিশে অ্যাডমিট হব ইনশাআল্লাহ। রিবা বিশ্বাস আপু, আপনার সাথে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করবে। ধন্যবাদ আপনাকে। এরকম যারা আছেন আপনারা
সবাই কারা আছেন আর যারা এখনো শেয়ার করেন নাই, যারা শেয়ার করেন নাই তাদের সবাইকে বলবো যে ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন। এখনো আমরা আরো বেশ কয়েকটা প্রশ্ন সলভ করবো ইনশাআল্লাহ। আর যারা নতুন আছেন তাদের জন্য আমাদের সার্কুলারের বিষয়ে কথা বলবো, আমাদের যে এইগুলা চলতেছে। তো দেখেন, each of the sons followed father's trade। হ্যাঁ, ফিজিক্সে ভর্তি হতে চাই, ডি লিখছেন অনেকে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে। দেখেন এই ইচ এর পসেসিভ ফর্ম, এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ অথবা হার, যেটা অপশনে থাকবে সেটা হিজ অথবা হার। এখন দেখেন এখানে কিন্তু দিয়ার আর হুজ তাহলে অটোমেটিক বাদ যাচ্ছে, তাহলে হিজও আছে হারও আছে। বাট এইখানে দেখেন সন্স মানে কি? পুত্র আছে, যে তার প্রত্যেক পুত্রই বাবার ব্যবসা কি করবে, মানে বাবার ব্যবসা বা বাবার দিকটা অনুসরণ করেছিল। তাহলে যেহেতু এখানে সানস আছে, অবশ্যই এখানে আমাদের উত্তর হবে হিজ। হার দেওয়া যাবে না, কারণ এই হার দিলে তো মেয়ে হতে হবে, তাই না? তাহলে হিজ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ইজটা সর্বদাই কি? এই যে ইচ অফ দ্য সানস, মনে করেন যে প্রশ্নটা এমন থাকলো যে ইজ EACH is of the sons dash going there। আপনারা একটু বলেন তো এখানে কি ইজ হবে নাকি আর হবে? এখানে একটু আপনারা বলেন তো, এই কনফিউশনটা এখান থেকে আমি কাটায় দিচ্ছি। ইজ হবে নাকি হার হবে? বলেন সবাই। যারা ভর্তি হতে চান একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ইংলিশের যে মাত্র 650 টাকার ক্লাসটা চলতেছে, অল জব ইংলিশ ফাউন্ডেশন কোর্স, সেটাও আপনি ভর্তি হতে পারেন ইংরেজি যদি একদম বেসিক থেকে শিখতে চান। আর অন্যান্য এনটিআরসি এর বিষয়ে আমরা কথা বলবো, একটু ধৈর্য ধরুন না, ক্লাসটা করি, ক্লাস শেষে আপনাদের সাথে কথা হবে। তাহলে ইজ অফ দ্য সানস ইজ হবে নাকি আর হবে গোয়িং দেয়ার? দেখেন, আমরা জানি যে কোনো একটা ভার্ব যখন বসাতে হয়, এই যে আমাদের ভার্ব আছে, তাই না? তাহলে ভার্বটা কাকে ফলো করে? সাবজেক্টকে ফলো করে। তো সাবজেক্টে যখন এরকম বড় কোনো ফ্রেজ যখন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সর্বদা এই যে প্রিপজিশনের পূর্বে যেটা থাকে, সর্বদা না, মানে মোস্ট অফ দ্য কেস প্রিপজিশনের পূর্বে যেটা থাকে সেটাই আসলে কি? সাবজেক্ট। প্রিপজিশনের পূর্বে যেটা আছে এটাই সাবজেক্ট। তাই ইসের যেহেতু আমরা পসেসিভ ফর্ম ধরছি হিজ অথবা হার, এটা তো দিয়ার তো আমরা ধরি নাই, তাই না? দিয়ার, তার মানে কি এটা আসলে প্লুরাল না, এই ইসটা কি? সিঙ্গুলার। তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, তাহলে অবশ্যই এখানে হবে ইজ। অনেকে দেখা যাচ্ছে এই সান্সটা ধরে সে কিন্তু তখন কি করবে? প্লুরাল দেবে না। প্লুরাল তো আর এখানে তো সান্স তো সাবজেক্ট না, আমার এই ভার্বটা তো বসবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে এই ভার্বের সাবজেক্ট কোথায় আছে? এই যে ইজ হচ্ছে সাবজেক্ট, এই অনুযায়ী এটা বসাতে হবে। ঠিক আছে? তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের অনেকের কাছে ক্লিয়ার। হ্যাঁ, মাশাআল্লাহ, বাহ, অনেকে এই সঠিক উত্তর করেছেন, অনেক ধন্যবাদ। আর এই প্রশ্নের উত্তর হবে ডি। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন, আমরা একই আলোচনার ভিতরে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বলেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, সেন্টেন্স কারেকশন বলেন, প্রোনাউন রেফারেন্সিং, এরপরে হচ্ছে শুধু প্রোনাউন, নাউন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সবকিছু কিন্তু কভার করতেছি। ঠিক আছে? ভয়ের কিছু নাই। একটা ক্লাসে আমরা আলোচনা করতেছি অনেকগুলো টপিক, আর প্রত্যেকটা টপিক সম্পর্কে যেটা এখানে আলোচনা হচ্ছে আমি কিন্তু ওটা অ্যানালাইজ করে ওইটা আরো বিভিন্ন ভাবে যে পরীক্ষাতে আসে বা আসতে পারে, ভেরিয়েশন হতে পারে, সবকিছু আপনাদেরকে বুঝাই দিচ্ছি, তাই না? তো সাবজেক্ট থেকে প্রিপারেশনের আগে, হ্যাঁ এক্স্যাক্টলি, প্রিপোজিশনের আগে। তো আমরা এখানে বলেন তো যে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, নেম দ্য প্রোনাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, মানে এই যে প্রোনাউনটা, এই প্রোনাউনটার নাম কি? এটা মনে হয় আপনারা সবাই পারবেন, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না। তবে এই যে হু, দেখেন হু, হুইস, হোয়াট, তারপরে হুম, অথবা ওয়েন, হোয়ার, হ্যাঁ, এইগুলা কিন্তু এইগুলার ক্ষেত্রে যখন এইগুলোর শেষে এগুলো দ্বারা গঠিত হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন গঠিত হয় তখন এটাকে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন। তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ। কিন্তু এটা কি কোনো কোশ্চেন করা হয়েছে? তাহলে কোশ্চেন যদি করা না হয় তাহলে অবশ্যই এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না, এগুলো সবই হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, এইভাবে আপনারা উত্তর করবেন যে হু, হুইচ,
that what, who is that what are ড্যাশ। আপনারা এই প্রশ্নটার উত্তর করেন তো, যে এই যে এরকম যদি একটা প্রশ্ন থাকে, কিন্তু চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন, যে হু, হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো আর, এগুলো হলো, এগুলো কি রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন? সবাই একটু উত্তর করে জানান তো বাক্যের মাঝে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন। তা আপনারা এটা একটু বলেন তো, যে হু, হুইচ, দ্যাট, হোয়াট, আর, এগুলা এগুলা আসলে কোন প্রোনাউন? এটা কি রিলেটিভ হবে নাকি ইন্টারোগেটিভ দিবেন? আপনি দিবেন কোনটা বলেন, সবাই একটু কমেন্ট করে জানান। রিলেটিভ, খাদিজা আক্তার রিলেটিভ, রিলেটিভ, বাহ। আপনারা অনেকে রিলেটিভ বলতেছেন। দা রিলেটিভ যারা বলতেছেন তারা কেন বলতেছেন? এগুলো তো ইন্টারোগেটিভ হতে পারে না। হু, হুইচ, দ্যাট, হোয়াট রিলেটিভ ইন্টারোগেটিভ হতে পারে না? ইন্টারোগেটিভ হতে পারে, কিন্তু দেখেন এই দ্যাট তো আর ইন্টারোগেটিভ হতে পারে না। দ্যাট কি ইন্টারোগেটিভ হতে পারে না? হু, হুইচ, হোয়াট এগুলো থাকলে তখন কিন্তু আপনার একটা কনফিউশন হয়ে যাইতে, যে আপনি ইন্টারোগেটিভ দিবেন নাকি রিলেটিভ দিবেন। কিন্তু যখন এখানে দ্যাট দেওয়া আছে, তখন আমি 100% গ্যারান্টি যে এটা ইন্টারোগেটিভ হবে না। এই প্রশ্নের উত্তর হবে কিন্তু রিলেটিভ প্রোনাউন। বাট যখন আপনার দ্যাট থাকবে না, মনে করেন যে দ্যাট নাই, যে হু, হুইচ, হুম, ঠিক আছে, হোয়াট এরকম দেওয়া আছে, তখন আপনি কোনটা উত্তর করবেন? তখন আপনার অপশনে এরকম দুইটা থাকবে না, তখন যে কোনো একটা, কারণ তখন তো ইন্টারোগেটিভও হয়, রিলেটিভও হয়। বাট দ্যাটটা যখন ইনক্লুড করা থাকবে, তখন আপনি 100% গ্যারান্টি যে এটা আর ইন্টারোগেটিভ হওয়ার সুযোগ নাই, কারণ দ্যাট দিয়ে কোনো প্রশ্ন করা যায় না। ক্লিয়ার? একটু ক্লিয়ার লিখে সবাই কমেন্ট করেন তো, যে আসলে আইডিয়াগুলো ক্লিয়ার করতে পারতেছি কিনা আমি। এই যে তাহলে বি হবে এই প্রশ্নের, এটা যেহেতু ইন্টারোগেটিভ এটা হবে। চলে গেল, থাক ওটা নিয়ে আর আমরা কথা না বলি, আমরা এখানে চলে আসি। এটা খুবই কমন একটা প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এগুলো বারবার আসে, ঠিক আছে? বারবার রিপিট হয় এটা বলা যাবে না, কারণ বারবার বললে আর রিপিট বলা যায় না, সেটা আবার রিডান্ডেন্সি হয়ে যায়, ঠিক আছে? তাহলে ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। তাহলে এই যে ওয়ান এর পসেসিভ ফর্ম আসলে কি হবে? ওয়ান এর পসেসিভ ফর্ম কি হবে? ওয়ান এর পসেসিভ কি হবে? হিজ নাকি হার নাকি দিয়ার নাকি ওয়ান্স? হ্যাঁ, কি হবে? একটু বলেন সবাই, সবাই একটু কমেন্ট করে জানান। সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, দেখি আপনারা কে কে পারেন এই প্রশ্নটার উত্তর করতে। আর যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসগুলো দেখতেছেন মনোযোগ সহকারে, তাদের সবাইকে বলবো যে আপনারা ঠিক আছেন, এভাবেই আসলে দেখতে হয়। আলটিমেটলি আপনি যদি শুধু ওই করেন, একটা প্রশ্ন দেখে হুট করে চলে যান, তাহলে আলটিমেটলি আপনার কখনোই কি হবে না, আপনার মানে ইংলিশে যে বেসিক ডেভেলপমেন্ট এটা হবে না। আপনাকে পুরো ক্লাসটা দেখতে হবে, পুরো আলোচনাটার সাথে থাকতে হবে, তা না হলে কখনোই আপনি কি করতে পারবেন না, নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন না। অনেকেই এই প্রশ্নটার উত্তর করতেছেন, মাশাআল্লাহ, এটা খুবই কমন একটা প্রশ্ন, তাই না? আর এই কমন প্রশ্ন হওয়ার কারণে আমি আশা করি আমাদের প্রিয় ভাই বোন যারা আছেন তারা সবাই পারতেছেন। আর কমন না শুধু, এখানে আমাদের প্রিয় ভাই বোন যারা আছে তারা খুবই এক্সপার্ট, সবাই এখন বুঝে গেছে। তো দেখেন এই যে আমরা ইচ, ইচ, আইদার, ইআইটিএইচ, ইআর আইদার বা এনইআইটিএইচ নাইদার, এইগুলোর ক্ষেত্রে আমরা হিজ অথবা হার ব্যবহার করি। আবার ধরে নেন যে এভরিওয়ান, ইভিইআরওয়াই, এভরিওয়ান, তারপরে নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান, এরপর ধরে নেন যে আছে যে সাম ওয়ান, সাম ওয়ান, বা আমি যদি বলি যে নো বডি, নো বডি, সাম বডি, সাম বডি, বা এভরিবডি, এইগুলো সবের পরিবর্তে কিন্তু হিজ অথবা হার ব্যবহৃত হয়। শুধু শুধু ওয়ান থাকলে এটার পরিবর্তে কি হবে? ওয়ান্স হবে এর পসেসিভ প্রোনাউন। এখন এইটার তাহলে উত্তর হবে এ, এটার উত্তর হবে কি এ, কারণ ওয়ানের পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। ওয়ানের পসেসিভ ফর্ম অবশ্যই কি হবে? ওয়ান্স হবে, অবশ্যই ওয়ান্স হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে স্যার এক্সপার্ট আপনি বানিয়েছেন না, আপনারা নিজেরাও অনেক আলহামদুলিল্লাহ ভালো, আপনারা এবার একটু উত্তর করার চেষ্টা করবেন এই প্রশ্নটা, যে এটা যদি আমি এরকম দিতাম যে ইভিইআরওয়াই এভরিওয়ান, অথবা আমরা এটা না লিখে যে ইচ, ই এ
CH each of the boy should do his অথবা হার, অথবা এখানে অপশনে যা আছে ডিউটি, এটা যদি থাকতো, মনে করেন যে এটা আছে এখন যে ইচ অফ দ্য বয়েজ, বয় না, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ দিলাম যে ইচ অফ দ্য বয়েজ শুড ডু ড্যাশ ডিউটি, এটা। তাহলে এইখানে অপশনে যেগুলো আছে এর থেকে কোনটা হবে? আর একটা হচ্ছে EVERYONE, everyone should do dash duty, ঠিক আছে। এইখানে মনে করেন যে আমি দিলাম যে হিজ দিলাম, আবার দিয়ার দিলাম, দিয়ার THEIR দিয়ার দিলাম। তাহলে এইগুলোর ক্ষেত্রে কোনটা হবে উত্তর? আপনারা একটু সঠিক উত্তরটা লিখে দিবেন, ঠিক আছে। দেখি আপনারা এবার পারেন কিনা। দেখেন এইখানে ইচ অফ দ্য বয়েজ শুড ড্যাশ, এখানে দিয়ারও আছে, মনে করেন যে দিয়ার আছে অপশনে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আপনি উত্তর করেন, তাহলে এই যে ইচ দেখেন আছে না, ইচ হবে এই প্রশ্নে যদি আমরা যদি ধরি যে এই যে শুড, এখানে এল হবে না, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার ভিতরে আসলে সাবজেক্ট হচ্ছে ইচ। তাহলে যেহেতু বয়েজ আছে, তাহলে ইচ এর পসেসিভ ফর্ম অবশ্যই হবে কি? ইজ। এটা আমরা জানছি একটু আগে। এখন অনেকে ওয়ান এর পসেসিভ ফর্ম যখন দেখে যে ওয়ান্স, তখন এই এভরিওয়ান থাকলে একটু ঘাবড়ায় যায় যে এভরিওয়ান থাকলে তখন কি হবে, এভরিওয়ান থাকলে হিজ হবে নাকি এভরিওয়ান থাকলে দিয়ার হবে, এটাও এক ধরনের আমাদের ধোঁয়াশা থেকে যায়। কিন্তু আমরা এভরিওয়ান থাকুক, নো ওয়ান থাকুক, এনিওয়ান থাকুক, এভরিবডি থাকুক, সামবডি থাকুক, সামওয়ান থাকুক, যাই থাকুক না কেন, হিজ অথবা হার যেটা অপশনে থাকবে এটাই হবে উত্তর। দিয়ার কিন্তু কখনো দেওয়া যাবে না। আর কখন হিজ হবে, কখন হার হবে, যদি আপনি বুঝতে পারেন যে সান বা গার্ল বা ডটার বা ম্যান বা ওম্যান লেখা আছে, তখন তো আপনি বুঝতেছেন। আর কিন্তু লেখা না থাকলে তখন যেটা থাকবে অপশনে সেটাই হবে, দুইটা কখনো তখন অপশনে থাকবে না, হিজ অথবা হার যেটাই থাকবে সেটাই হবে এই প্রশ্নের তখন সঠিক উত্তর। শুড ডু হিজ ডিউটি। ক্লিয়ার? এভরিওয়ান থাকলে তখন ঘাবড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন একটা প্রশ্ন আমাদের আছে, দা উইথ, ও দা তো হবে না, এখানে দে হবে হয়তো। আচ্ছা, দে, আমরা এখানে দেখতেছি এখানে কি লেখা আছে যে দে ফট উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অন্যের সাথে যুদ্ধ করেছিল। এই ওয়ান অ্যানাদারটা আসলে কোন প্রোনাউন? এটা একটু সবাই কমেন্ট করে জানান তো যে এটা কোন প্রোনাউন, ওয়ান অ্যানাদার এটা কোন প্রোনাউন। আর আপনারা যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই, তাদের কাছে কি আমি রিকোয়েস্ট করতে পারি না যে একটা শেয়ার দিয়ে দেন আপনার প্রোফাইলে, অন্তত ক্লাস চলাকালীন এইটা পর্যন্ত থাকুক, পরবর্তীতে আপনি ডিলিট করে দিয়েন। কারণ যে আপনার প্রিয় বন্ধু বান্ধব বা আপনার কাছের মানুষ যারা আছে, তারাও অন্তত বুঝবে যে ইউ আর ডুইং স্টাডি অ্যান্ড টেকিং প্রিপারেশন ফর দ্য জব অ্যান্ড দে উইল প্রে ফর ইউ, দে উইল কিপ ইন দেয়ার প্রেয়ার টু ইউ। এই জায়গাগুলো যদি আপনি ফোকাস করেন। আর সেটা বাদেও আমি বলবো যে আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে যারা পড়াশোনা করতেছে, প্রিপারেশন নিচ্ছে, সার্চিং ফর এ গুড ভিডিও টু লার্ন ইংলিশ, but they are not getting the quality class here in online platform. You can share the video to provide a beautiful and effective, excellent English class to them. They can get a lot of information and they can learn a lot of things with the excellent and appropriate way. তো এই জায়গাতে আপনি যদি কাউকে হেল্প করতে চান, আমি বলবো যে একটু প্লিজ শেয়ার করে দেন। যারা শেয়ার এখনো করেন নাই তারা একটু শেয়ার করে দেন, আমি অনেক বেশি খুশি হব, ঠিক আছে। তো দে ফট উইথ ওয়ান অ্যানাদার, তাহলে আমরা একটু দেখি যে ফট উইথ ওয়ান অ্যানাদার, এটা ওয়ান অ্যানাদার আমরা জানি যে প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আছে, ব্যক্তিবাচক, এটা আমরা জানি। রিলেটিভ প্রোনাউন একটু আগেই দেখলাম। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে ওই যে ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, মানে তারপরে এভরিবডি, নো বডি, সামবডি, সামথিং, নাথিং, হ্যাঁ এগুলা। আর এই ওয়ান অ্যানাদার আর একটা আছে ইচ আদার, EACH, ইচ আদার। এই ওয়ান অ্যানাদার আর ইচ আদার এই দুইটাকে হচ্ছে বলা হয় কি? রেসিপ্রোকাল প্রোনাউন। এইখানে কিন্তু একটা বিষয় এরকম থাকে যে যখন আপনি দুইজনের কথা বলা থাকে, যে টু সিস্টার্স ওয়ার ফাইটিং, FIGHTING, ফাইটিং ড্যাশ,
এইখানে মনে করেন অপশনে দেওয়া আছে এতে ওয়ান অ্যানাদার, আর একটা লেখা আছে বিতে ইচ আদার। কি হবে আপনারা একটু বলেন তো, ইচ আদার। এটাও ক্লিয়ার করে দিই, অবশ্যই অনেকের কাছে ক্লিয়ার আছে। আর একটা সেন্টেন্সও আমি লিখি, ধরেন যে লেখা থাকলো যে দ্য পিপুল শুড হেল্প ওয়ান অ্যানাদার। এটাও ধরে নেন, এটাও একটা শূন্যস্থান, এটাও একটা শূন্যস্থান। যে ফাইটিং, তখন কোনটা কি হবে সবাই একটু কমেন্ট করে জানান তো। ওয়ান অ্যানাদার, হ্যাঁ, আর ইচ আদার একে অন্যকে। এখানে বলছে বাংলা একে অন্যকে বা একে অপরকে, যে দে ফট উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অন্যের সাথে কি যুদ্ধে জড়িত হয়েছিল। ঠিক আছে, ওয়ান অ্যানাদার মানে একে অন্যকে বা একে অপরকে, দুইটারই একই অর্থ, জাস্ট সেন্সটা ভিন্ন। সেটা হচ্ছে ইচ আদার কোনটা হবে, এটা যদি আমি দিই 1 নাম্বার আর এটা যদি 2 নাম্বার, তাহলে কোনটা হবে? তো দেখেন আমরা জানি যে ইচ আদার বসে হচ্ছে 2 এর মধ্যে, তাহলে 2 এর মধ্যে যদি হয় তাহলে অবশ্যই এখানে যেহেতু 2 সিস্টার্স আছে, এটাই হবে ইচ আদার। এটাই কি হবে? ইচ আদার হবে। আর এটা যেহেতু দা পিপুল আছে, পিপুল মানে অনেক লোকজনকে বোঝানো হচ্ছে, এটার ক্ষেত্রে উত্তর হবে কিন্তু ওয়ান অ্যানাদার। কেন হবে? কারণ এই ওয়ান অ্যানাদার বসে আছে 2 এর অধিক বুঝাতে। তাহলে এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আর রেসিপ্রোকাল নাউনটাও আপনারা মনে হয় বুঝে গেলেন, তাই না? তাহলে আপনারা একটু জানাবেন যে এই যে এতক্ষণ ধরে ক্লাসটা করলেন, ক্লাসটা কেমন লাগলো, কতটা এনজয় করলেন। এভাবে ইংরেজি যদি আপনি ইংরেজি ধরে ধরে শিখতে চান, তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে হবে আপনাকে, হবেন না কেন? Why not you are being admitted here in this platform to learn English or anything else? In job preparation, we are giving and providing every opportunity to you. সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি, এনটিআরসি, প্রাইমারি, তারপরে 10তম থেকে 20তম গ্রেড, এরপর শুধু ইংলিশ, শুধু ম্যাথমেটিক্স, সব ধরনের সুযোগ সুবিধা, সাবজেক্টিভ, জেনারেল, সকল সাবজেক্ট সম্পর্কে ইউ আর গেটিং এ লট অফ বেনিফিটস অ্যান্ড স্কোপ হিয়ার ইন দিস টিউটোরিয়াল টু লার্ন অ্যান্ড মেক ইউর প্রিপারেশন স্ট্রঙ্গার ডে বাই ডে। সকল সুযোগ দিচ্ছি আপনাদেরকে। আপনারা একটু বলবেন যে কেমন লাগলো, আর আপনারা এরকম কারা আছেন যে ভালো একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন। আমাদের যেরকম চলমান যে কোর্সগুলো আছে তার ভিতরে খুবই বর্তমানে যেটা ভাইবস বা ট্রেন্ডে আছে, শুরু হবে, তো সেটাই আপনার সবাইকে বলতেছি যে দেখা যাচ্ছে যে এনটিআরসির 19তম নিবন্ধন, তাই না, 19তম যে নিবন্ধন পরীক্ষা, শিক্ষক নিবন্ধন, এটা কিন্তু কয়েকদিনের ভিতরে সার্কুলার হয়ে যাবে। এবং আজকে আমি বললাম কথার ভিতরেও যে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব এটা কিন্তু কি করেছেন, যে দ্রুত এই সার্কুলারটা দেওয়ার জন্য বলেছেন। তো এইখানে আমাদের যে জেনারেল যে সাবজেক্ট গুলো আছে, সেটাই যদি আপনি ভর্তি হন, জেনারেলের ভিতরে আপনি কি পাবেন, যে বাংলা পাবেন, ইংরেজি পাবেন, জিকে পাবেন এবং ম্যাথ। এই 4টা সাবজেক্ট আপনি যদি একদম সিলেবাস ধরে টপিক ওয়াইজ সুন্দরভাবে কোর্সটা কমপ্লিট করতে চান, তাহলে আপনি মাত্র 1450 টাকায় আমাদের এই কোর্সটা পেয়ে যাচ্ছেন। সাবজেক্টিভ কোর্সে যারা ভর্তি হতে চান, আপনাদের এক একজনের এক এক ধরনের সাবজেক্ট, তাই না? তো এনটিআরসির জন্য আমরা জানি সাবজেক্টিভ থেকে 100 মার্কসের কোশ্চেন হবে, আর জেনারেল থেকে 100 মার্কসের কোশ্চেন হবে। সাবজেক্টিভের জন্য যদি আপনারা কেউ ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনারা এস লিখে কমেন্ট করতে পারেন, আর আপনার কোন সাবজেক্ট আপনি সেটা একটু জানাতে পারেন। ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান তো সাবজেক্ট না, ম্যাথমেটিক্স, সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, আমরা সকল সাবজেক্টই শুরু করেছি আলহামদুলিল্লাহ। সেটার জন্য আপনার পেমেন্ট নেওয়া হচ্ছে মাত্র 1099 টাকা। আর যারা জেনারেল প্লাস সাবজেক্টিভ দুইটাতেই ভর্তি হতে চান, তাদের জন্য মাত্র 2500 টাকা। মাত্র কত টাকা? 2500 টাকা, ঠিক আছে? তো আপনারা যারা এতক্ষণ ক্লাস করছিলেন বা করেছেন, আপনারা কেউ যদি, স্যার আপনার গণিত ক্লাস খুব মিস করি, আচ্ছা গণিত ক্লাস খুব দ্রুত আমি একটা গণিত ক্লাস নিব, জান। আপনারা সবাই কমেন্টে শুধু গণিত ক্লাসের কথা বলতেছেন,